জিবিসি নিউজে নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির। অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ এবং চর্চা.কমের সম্পাদক সৌরভ হাসান। ফিরছি আলোচনায়। আবু রুশদ, আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। তেল সংকট পুরো বিশ্বেই এবং বাংলাদেশেও তাই। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে তেলের যে জ্বালানির যে সংকট এর মাত্রা প্রণীত 1970-এর দশকে তেলের সংকটের চেয়ে ভয়াবহ হতে পারে এবং উনি উন্নয়ন সহযোগীদের কাছে $200 কোটি চাইলেন। হ্যাঁ, 1970 মানে 1973 সালের আরব ইসরায়েল যুদ্ধের পরে আপনার যে তেল সংকট দেখা দিয়েছিল, তার কারণ সৌদি বাদশাহ, তদানীন্তন বাদশাহ ফয়সাল আপনার তেলের এম্বার্গো দিয়েছিলেন পৃথিবীতে। তো তখন একটা সংকট দেখা দিয়েছিল। এরপরে অপারেশন ডেজার্ট স্টর্মের সময় 1991 সালে এরকম একটা সংকট দেখা দিয়েছিল। কিন্তু এখন তো বাংলাদেশের আসলে কনজামশন অনেক বেশি। আমাদের মানে আপনার গাড়ি ঘোড়া বলেন, আপনাদের ইন্ডাস্ট্রি বলেন, আমাদের অন্যান্য যে অবকাঠামো, এখানে তেল বেশি লাগে এবং সারা পৃথিবীতেই লাগে। তার কারণ সারা পৃথিবীর কনজামশন বেড়েছে এবং এবার এটা আরো বেশি হয়েছে। তার কারণ হচ্ছে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই অনিশ্চয়তাটা কতদিনে কাটবে সেটা বোঝা যাচ্ছে না, এর কোনো টাইম ফ্রেম পাওয়া যাচ্ছে না। এখন এটা একদিকে আপনি বলতে পারেন যে এটা বড় তেল সংকট হতে পারে, কিন্তু একটা বিষয় লক্ষ্য করা দরকার যে হরমুজ দিয়ে পৃথিবীর কিন্তু সব তেল যায় না। এটা যায় হচ্ছে মাত্র 20 ভাগ তেল, এবং এই 20 ভাগ তেলের আবার বেশিরভাগ আপনার যায় হচ্ছে চীনে। এবং চীন হচ্ছে একটি নিজস্ব কোনো আপনার জ্বালানি নেই, তাকে এই জ্বালানির উপরে মধ্যপ্রাচ্য বা ইরানের জ্বালানির উপরে নির্ভর করতে হয়। এখন বাংলাদেশের তেল কিন্তু অন্যান্য জায়গা থেকেও আসে, সেটা হচ্ছে আপনার কাতার, কুয়েত বা মধ্যপ্রাচ্য এই আপনার সৌদি আরব থেকে, কিন্তু সেগুলো তো আপনার হরমুজ প্রণালী দিয়ে আসে। সুতরাং আমরা পড়েছি একটা মানে সমস্যার মধ্য দিয়ে। আর এখন যেটা হচ্ছে যে আমরা রাশিয়া থেকে তেল আনার যে ব্যবস্থাটা করতে যাচ্ছি বা করেছি, সেটা হচ্ছে যে সেই তেলটা কিন্তু রিফাইন করার ব্যবস্থা বাংলাদেশে নেই। বাংলাদেশে যে ইস্টার্ন রিফাইনারি আছে সেখানে তা করা যায় না। এটার জন্য আমাদেরকে ভারতের দ্বারস্থ হতে হয়, তাদের রিফাইনারির দ্বারস্থ হতে হয়। এখন সেটা করতে গেলে কি হবে যে ভারত তো তার নিজের তেলও রিফাইন করতে হচ্ছে। ভারত একটা বড় আপনার অর্থনীতির দেশ, তা তার তেল রিফাইন করবে রাশিয়া থেকে এনে, তারপরে সে আমাকে না তেল দিবে, এবং দেখা যাবে যে শ্রীলঙ্কার তেলও তাকে রিফাইন করতে হচ্ছে। সুতরাং আমাদের এই সমস্যাটা আছে। এবার আরেকটা জিনিস হচ্ছে যে আমরা কিন্তু আগের মতো ধরেন মধ্যপ্রাচ্য থেকে বা সৌদি আরব থেকে আমরা সেভাবে তেল কি আনতে পেরেছি, এই প্রশ্নটা আমরা করতে পারি। কেন অনেকেই হয়তো জানেন না, সবাই হরমুজের দিকে দৃষ্টি দিয়ে রাখছেন, কিন্তু যে জিনিসগুলো আড়ালে ঘটছে সেগুলো বাংলাদেশের মিডিয়াতে খুব একটা আসছে না। এটা আমি লক্ষ্য করছি, বাংলাদেশের মিডিয়াতে শুধু একচেটিয়া কিছু জিনিসপত্র আসছে। আপনার হরমুজকে বাইপাস করার জন্য আরব দেশগুলো, কারণ আরব দেশগুলো প্রত্যেকটাতেই ইরান আক্রমণ করেছে। আমি এখানে কোন দেশ মানে দোষ করেছে, অন্যায় করেছে বা কে করেনি আমি সেই বিষয়ে যাচ্ছি না, আমি জাস্ট তথ্যটা দিচ্ছি। সেটা হচ্ছে যে তারা কি করেছে, সৌদি আরব তাদের এই আবকাইব একটা জায়গা আছে পূর্ব প্রান্তে, মানে যেটা হরমুজের ওখানে, সেখান থেকে ইয়ানবু নামে আপনার রেড সিতে সেই পর্যন্ত একটা পাইপলাইন তারা তৈরি করেছে। সেই পাইপলাইনটা হচ্ছে এখন তাদের তেলের আপনার নিয়ে যাওয়ার সবচেয়ে বড় আপনার অবলম্বন। সেখান দিয়ে তারা রেড সিতে তেল দিচ্ছে এবং সেখান থেকে আপনার ইউরোপে যাচ্ছে বা অন্যান্য তুরস্কে বা অন্যান্য দেশে যাচ্ছে সুয়েজ ক্যানাল পার হয়ে, আর এদিক দিয়ে রেড সি হয়ে আরব সাগর, ভারত সাগর হয়ে বাংলাদেশ, পাকিস্তান বা চীন বা এইসব দেশগুলোতে যাবে। এর বাইরে আরেকটা আপনার পাইপলাইন মোটামুটি চালু করার পর্যায়ে চলে যাচ্ছে, সেটা হচ্ছে ইরাকের বসরা থেকে জর্দানের আকাবা বন্দর পর্যন্ত। সেখান থেকেও কিন্তু এটা সুয়েজ দিয়ে আবার বিভিন্ন দেশে যাবে। 3 নম্বর হচ্ছে ইরাকেরই কিরকুক থেকে আপনার টার্কির সেহান পর্যন্ত ওটা যাবে। ওখানে আবার সুয়েজে পার হতে হবে না, ওখানে টার্কি থেকে বসফরাস দিয়ে অন্য দিক দিয়ে ওটা ইউরোপে বা অন্যান্য দেশে তেলগুলো যাবে। এই একটা আপনার ব্যবস্থা কিন্তু এই জিসিসি কান্ট্রিগুলা নিচ্ছে, এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে আরো বড়। সেই ভবিষ্যৎ পরিকল্পনাগুলো তারা অলরেডি শুরু করতে যাচ্ছে। সেটা হচ্ছে যেমন আপনার দক্ষিণ ইরাক থেকে কুয়েত হয়ে সৌদি আরবিয়া এবং ওমান, মানে আরব সাগর পর্যন্ত তারা একটা আপনার পাইপলাইন তৈরি করবে, বেশ বড়। এটার দৈর্ঘ্য হবে 1800 কিলোমিটার এবং এতে $55 বিলিয়ন মতো খরচ হবে, বাট এটা হয়তো একটু সময় লাগবে। এরপরও এই যে বাইপাস লাইনগুলো এখন ব্যবহার করছে,
তাতে কিন্তু দেখা যাচ্ছে যে সৌদি আরব প্রতিদিন এই পাইপলাইন দিয়ে 5 থেকে 7 মিলিয়ন ব্যারেল তারা নিতে পারছে। আর মানে এখানে আরেকটা আছে যে সংযুক্ত আরব আমিরাতও একটা পাইপলাইনই করেছে হরমুজকে বাইপাস করার জন্য। সেটা হচ্ছে আপনার হাবশান থেকে ফুজায়রা পর্যন্ত। এইখান থেকে তারা নিতে পারছে 1.5 মিলিয়ন ব্যারেলের মতো প্রতিদিন। এই যে নিচ্ছে মানে আপনি ধরতে পারেন যে 7-8 মিলিয়ন ব্যারেল পার ডে এদিকে যাচ্ছে প্রতিদিন। কিন্তু তারপরেও এটা কিন্তু হরমুজ দিয়ে যে তেলগুলো এই দেশগুলো রপ্তানি করত, সেটার কিন্তু সমপরিমাণ হচ্ছে না। তার কারণ এখনো কাতার, কুয়েত, বাহরাইন এরা যুক্ত হতে পারেনি এগুলোর সাথে। সুতরাং শর্টেজ থাকছে। এখন বাংলাদেশের সমস্যাটা হচ্ছে কি, যে বাংলাদেশ এই যে আইয়ুব খানের আমলে, পাকিস্তানের আমলে সেই 67 কি 68 সালে এই ইস্টার্ন রিফাইনারিটা করেছে। আপনি চিন্তা করেন তখন আমাদের চাহিদা ছিল খুব কম। আমরা স্বাধীনতার পরে 55 বছর গিয়েছি, আমরা এইগুলো চিন্তা করিনি। এরপরে ইউক্রেন সংকটটা গিয়েছে, তখনও তেলের সংকট হয়েছিল। তখন কিন্তু ভারত এই রিফাইনারিগুলোর উন্নয়ন করে এবং অন্যান্য, এবং পাকিস্তানও একটা ব্যবস্থা নেয়। তারা এই তেলের সংকট মোকাবেলার জন্য তখন থেকেই আপনার চীনের সাথে মিলে সোলার পাওয়ারে যাওয়ার $6 বিলিয়ন যাতে তাদের তেল কম কিনতে হয়, এই ব্যবস্থাটা তারা কিন্তু পাকিস্তান করে রেখেছে। এখন পাকিস্তানের সাথে কাছাকাছি হচ্ছে আবার আপনার মধ্যপ্রাচ্যের দেশগুলো, ওখানে সুবিধা আছে, আমাদের কিন্তু সেটা নেই। তা আমরা একদিকে রিফাইনারির কোনো উন্নয়ন করিনি, আমরা এটাকে কোনো আধুনিকায়ন করিনি, এটাকে বড় করিনি। আমরা রাশিয়ান তেল আনলে বা অন্যান্য দেশের তেল আনলে এগুলোকে কিভাবে আপনার রিফাইন করে আমরা আমাদের দেশে কাজে লাগাবো তার ব্যবস্থা করিনি। এর উপরে হচ্ছে আমাদের কোনো তেলের রিজার্ভ আমরা তৈরি করিনি। আপনি দেখেন পৃথিবীতে সবচেয়ে বেশি তেলের রিজার্ভ আছে জাপানে, প্রায় 7 মাসের রিজার্ভ তারা রাখে। এখন সেই রিজার্ভগুলো কিন্তু তারা ছাড়ছে, এবং সেখান থেকে আবার মালয়েশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়ারা কিন্তু কিছু কিছু তেল ওখান থেকে নিয়ে আসছে জাপানকে অনুরোধ করে। একই চীনের রিজার্ভ আছে 3 মাসের। মার্কিন যুক্তরাষ্ট্রেরও আছে বেশ কয়েক মাসের। আর এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার নিজস্ব তেল আছে, পাশে ভেনেজুয়েলা আছে, ভেনেজুয়েলার তেলও তারা এনে রিফাইন করছে। এখন আমরাও কিন্তু এইগুলা কিন্তু কোনো কিছু মানে বিবেচনায় নেইনি। এখন আপনি বলতে পারেন এটা কি এই সরকারের দোষ? এই সরকার তো মাত্র 2 মাস এসছে এবং আসার পরই এই সমস্যাটাতে পড়েছে। সুতরাং তাদের তো আর 2 মাসে প্রবলেমটা সলভ করতে পারবে না যে রিফাইনারি ঠিক করো বা কিছু করো। জিনিসটা হচ্ছে যে আমরা 55 বছরে এই জি জিনিসগুলো আবরুজ, আমরা একটু সৌরভ হাসানের কাছে যাই, আপনার কাছে আবার ফিরছি। জ্বালানি মন্ত্রণালয়ের সৌরভ হাসান জানিয়েছেন যে যেই পরিমাণ তেল মজুদ রয়েছে তাতে আগামী 2 মাস কোনো সংকট হবে না। তারপরেও আমরা দেখছি যে সংকট কমছে না। ধন্যবাদ। আবরোজ ভাই তো বিস্তারিত বললেন যে আমাদের যে প্রস্তুতি থাকার কথা ছিল যে জ্বালানি সুরক্ষার জন্য, আর সেটি নেই। আমাদের কোনো পাইপলাইন নেই, আমাদের কোনো মজুদাগার নেই, আমাদের রিফাইনারি যে প্লান্ট আছে সেটাও খুবই কি বলে অকেজো প্রায়। এখন আমরা যেমন রাশিয়া থেকে যে ক্রুড অয়েল যদি আনি সেটা আমরা এখানে রিফাইন করতে পারবো না। এবং পথের আমরা তো এখন পাইপলাইনের কথা চিন্তাই করতে পারি না যে বাংলাদেশ মধ্যপ্রাচ্যের বা অন্য কোনো দেশ থেকে আনবে। একটা হচ্ছে যে ভূ মানে ভৌগোলিক অবস্থানের কারণে, কারণ হয় আমাদের মিয়ানমার থেকে আসতে হবে, অথবা সমুদ্র পথে, অথবা ভারত থেকে। এখন এখানে কোথাও আমরা কিন্তু নেই। আমরা ভোলার গ্যাস আহ সেটা ঢাকায় আনতে পারছি না, কারণ আমরা আমাদের পাইপলাইনে এরকম ব্যবস্থা করিনি। এটা আমি বলবো যে পূর্বাপর সব সরকারের ব্যর্থতা এবং দূরদৃষ্টির অভাব, এ কারণেই এটি হচ্ছে। দ্বিতীয় যে মন্ত্রী মহোদয় যে কথাটা বললেন, এটি এর আগেও বলেছেন যে সংকট হবে না, এপ্রিল পর্যন্ত মজুদ আছে, মে পর্যন্ত আছে। কিন্তু মানুষ রাস্তায় নামলে কি দেখে সেটাই তো। আহ, আহ, এই যে প্রতিটি ফিলিং স্টেশনের সামনে যে এক আহ, 2-3 কিলোমিটার লম্বা যে গাড়ির সারি, এবং সেখানে তেল নেওয়ার জন্য তারা যে ঘন্টার পর ঘন্টা সেখানে অপেক্ষা করছে, এটা কি প্রমাণ করে না যে তেল সংকট আছে? এটা কি প্রমাণ করে না যে আমাদের জ্বালানি আর ঘাটতি আছে? প্রথমত কোথায় এটার কোনো তদারকিও নাই। কেন এই যে অন্তত ঢাকা শহরের কথা জানি যে প্রতিটি ফিলিং স্টেশনে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, এটি যদি কেউ মজুত করে সেটা ধরা। এখন কোথায় কোথায় ঢাকার বাইরে কোন প্রত্যন্ত অঞ্চলে কত ড্রাম
তেল উদ্ধার করেছে, এই কৃতিত্ব নিয়ে সরকার যদি আত্মসন্তুষ্টিতে ভোগে, আমি মনে করি তাহলে আরো সামনে বড় বিপদ আছে। প্রথমত হচ্ছে যে আমাদের বাস্তবমুখী কর্মসূচি নিতে হবে। আর সরকার কিছু কিছু তেল সাশ্রয়ের কথা বলছে, বিদ্যুৎ সাশ্রয়ের কথা বলেছে, এটা জনগণকেও উদ্বুদ্ধ করা যে আমরা তো ঢাকা শহর তো এখন চলছে ব্যাটারি চালিত রিক্সা দিয়ে, কারণ তেল পাওয়া যাচ্ছে না। তা আমরা কি ব্যাটারি চালিত রিক্সার যুগে চলে যাব? তা যাব না। আর আপনারা না হয় সেটা পরিবহনে গেলেন ঢাকা শহরের মধ্যে, আপনি দূরপাল্লার বাস কিভাবে চলবে? আপনি কৃষিতে সেচ কিভাবে হবে? কলকারখানা উৎপাদন কিভাবে হবে? আমাদের বিদ্যুৎ ঘাটতি আছে, গ্যাসের ঘাটতি আছে। গ্যাস হয়তো ৩০-৩৫% চাহিদা পূরণ করে, বাকিটা কোত্থেকে আসবে? আর ইতিমধ্যে আমরা দেখলাম যে রুশ ভাই হয়তো বলতে পারবেন যে ওই জাহাজটি আসছে কিনা, যে হরমুজ প্রণালীতে বাংলাদেশে একটি জাহাজ আটকে দেওয়া হয়েছিল, আর সেটি পরে ছাড়পত্র পেয়েছে কিনা, এবং সেটাকে নাকি চিহ্নিত করা হয়েছে যে এটা শত্রু দেশের, মানে যেগুলো আটকাবে সেটি। এর মধ্যে তো আবার মার্কিন যুক্তরাষ্ট্র যে অবরোধ দিয়েছে, আর স্বস্তির কথা যে সেই অবরোধ কার্যকর হয়নি। অর্থাৎ এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানে কি বলে আহাজারি করছে যে কিভাবে আহ, এই কিভাবে একটা সমঝোতায় আসবে, ইরানের সাথে কিভাবে চুক্তি করবে, দীর্ঘস্থায়ী চুক্তি। আর তার গলার স্বর কিন্তু খুব নরম হয়ে আছে, সেই রকম হুমকি ধমকি নেই। এমনকি তার যে মিত্র, মানে দীর্ঘদিনের মিত্র, আহ, কি বলে 70-80 বছরের যারা মিত্র, তারাও কিন্তু এখন তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং তারা বলছে এই যুদ্ধ আমাদের না। এবং হরমুজ প্রণালীর যে অবরোধ দিয়েছে, অবরোধকে সমর্থন করেনি কোনো রাষ্ট্রই বলতে গেলে। এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলো, সৌদি আরবও এটাকে সমর্থন করেনি, এর বিরোধিতা করেছে। তারা সবাই চাচ্ছে এখন যুদ্ধ থেকে বেরিয়ে আসতে। এখন কিভাবে বেরিয়ে আসবে? তো সেটি আন্তর্জাতিক বিষয়টা জানি, কিন্তু আমাদের যে সংকটটা কিভাবে কাটাবে, সরকারের এরকম কি পরিকল্পনা আছে? আমরা এটা কতটি জাহাজ আসলো আর সেটি কিন্তু বড় কথা না। কি পরিকল্পনা আছে, কিভাবে এই যুদ্ধ যদি যুদ্ধ যদি 1 মাসে স্থায়ী হয়, কিভাবে এই সংকটটা কাটানো যাবে? যদি 2 মাস হয় তাহলে কিভাবে কাটবে? যদি আরো দীর্ঘস্থায়ী হয় কিভাবে সংকট, বিকল্প কি কি পথ আছে? আমাদের একটা একটা বিকল্প পথ ছিল যে রূপপুর পরমাণু আহ, বিদ্যুৎ কেন্দ্র, সেটাও কিন্তু চালু করতে পারিনি। এখন কি কারণে পারিনি, সেটা সরকারের উদাসীনতা, অন্তর্বর্তী সরকারের উদাসীনতা না বিরোধিতার কারণে সেটা হয়নি। আর তাহলে কিন্তু একটা সাশ্রয় হতো, কারণ বিদ্যুৎ উৎপাদনে যে তেল আমরা ব্যবহার করি সেটা থেকে আমরা রেহাই পেতাম। সবটা মিলে একটা হযবরল অবস্থা। এটি 2 মাস স্থায়ী, 2 মাস বয়সী সরকার হয়তো এটি জি, সমাধান সৌরভ হোসেন, করতে আমাদের একটা পারবে না এই বিরতির মুহূর্তে। সময় হচ্ছে, আমরা বিরতি থেকে আপনার ফিরে কাছ এসে থেকে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণ এটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন আবুরুজ এবং সৌরভ হাসান। ফিরছি আলোচনায়। সৌরভ হাসান, আপনি জেনে থাকবেন যে শাপলা চত্বরের হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডে মানবতা বিরোধী মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন। সংশ্লিষ্টতা পেয়েছে ট্রাইব্যুনাল। না, এখন যে কোনো যে কোনো মামলা করার তো অধিকার আছে। মামলার তথ্য প্রমাণ, সাক্ষ্য, সেটা জরুরি। এখন ওই সময়ে আহ, আব্দুল্লাল মামুন সাহেব কি তখন ঢাকার কমিশনার ছিলেন নাকি 2013 সালে? কমিশনার। তার কি কারণে তাকে আসামি করা হয়েছে সেটি একটি বিষয়। এবং শাপলা চত্বরে হত্যাকাণ্ড নিয়ে নানা রকম খবর আছে। অধিকার এক ধরনের রিপোর্ট দিয়েছে, পরবর্তীকালে সেটি তারা বলেছে যে অন্য সূত্রে, তাদের নিজস্ব রিপোর্ট না, বিভিন্ন সূত্রে যেটা পেয়েছে। বিবিসি তখন যে রিপোর্ট করেছিল, সেই বিবিসি বলেছে যে শাপলা চত্বরে কেউ নিহত হয়নি। তার সেখানে যাওয়ার পথে বা আসার পথে আহ, এদের হেফাজতের বিরোধী শক্তির সাথে বিভিন্ন জায়গায় সংঘর্ষে মানুষ মারা গেছে। এখন সেই অভিযানটা কিন্তু সাংবাদিকদের জানিয়ে, তাদেরকে আহ্বান জানিয়ে, এবং যে তারা একটা অভিযান চালাচ্ছে। বিশেষ করে সেখানে সাউন্ড গ্রেনেড ছিল বড় হাতিয়ার, এবং সবাইকে বলেছে যে আপনারা দেখুন
আমরা এবং তাদেরকে যারা সেই সমাবেশে আহ্বান করেছিলেন তাদেরকে বলেছিলেন যে আপনারা একটা নির্দিষ্ট সময় পর চলে যাবেন, না হলে অভিযান। এখন এটি তো প্রমাণ সাপেক্ষ, মামলা হতে পারে, মামলার তো যে কেউ করতে পারেন। এখন সেই তথ্য প্রমাণ 2013 সাল, আজকে 2026, তথ্য প্রমাণে যদি প্রমাণিত হয় যে কেউ অপরাধ করেছেন তাহলে তার বিচার হবে, শাস্তি হবে। আর যদি অপরাধ প্রমাণিত না হয় তিনি খালাস পাবেন। তবে আহ, কোনো মামলায় রাজনৈতিক উদ্দেশ্যে করা, কোনো মামলার পেছনে যদি রাজনীতিটা বেশি থাকে আহ, তথ্য প্রমাণের চেয়ে, তাহলে সেই মামলা কিন্তু কোনো না কোনো সময় সেটাই আহ, মানে এক ধরনের জবাবদিহির আওতায় থাকবে, মানে সেটা নিয়ে প্রশ্ন উঠবে। আমরা আশা করি বাংলাদেশের বিচার ব্যবস্থা এমন হোক, কোনো কোনো সরকারের আমলেই কোনো সময় রাজনৈতিক উদ্দেশ্যে যাতে মামলা বা বিচার না হয়। এর থেকে আমরা আমরা বিগত সরকারের আমলে যতগুলো মামলা দেখেছি সেখানে রাজনীতির সংশ্লিষ্টতার কথা বলা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যের কথা বলা হয়েছে। আমরা এভাবেই যাতে আহ এই ধারা যাতে না চলে। অবশ্যই যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, যদি কেউ হত্যার সঙ্গে জড়িত থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আহ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর সেটি সব সরকারের সময় কিন্তু সত্য। সেটি আওয়ামী লীগ সরকারের সময় যেমন সত্য, তারপরে অন্তর্বর্তী সরকারের সময় যদি কোনো হত্যার শিকার হয় এবং তার বিচার না হয়, সেটাও বিচার হবে। আমরা চাই যে একটা ইনসাফের বাংলাদেশ তো বলেন জুলাই যোদ্ধারা এবং জুলাই অভ্যুত্থানের দ্বারা। তো ইনসাফের বাংলাদেশ হচ্ছে ন্যায় বিচার, ন্যায় শাসন এবং ন্যায় আচরণ প্রত্যেকের প্রতি। নাগরিক হিসাবে প্রতিটি দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার। এই অধিকার স্বীকার করে যদি বিচার হয়, কারো আপত্তি থাকবে না। আর যদি ধরেই নেওয়া হয় আগে যে অমুকে অপরাধী, সুতরাং তাকে ধরতে হবে, তথ্য প্রমাণ থাকুক বা না থাকুক। অতীতে আমাদের অনেক মামলায় এ ধরনের ঘটনার কথা এখন জানাজানি হচ্ছে, অনেকে বলছেন। তো আমরা আশা করি তার পুনরাবৃত্তি হবে না, ন্যায় বিচার নিশ্চিত হবে, এটি প্রত্যাশা। জি, সোহরাব হোসেন, আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই। আপনি জেনে থাকবেন যে হাসনাতের সাথে সাক্ষাতের পর বিতর্কে চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুরুল আলম এনসিপিতে যোগদানের গুঞ্জন শোনা যাচ্ছে। অনেকে বলছেন যে ভোটের হিসাব নিকাশ। উনি যোগ দিয়েছেন নাকি যোগ না দেওয়ার না, কথা বলেছেন? যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। হ্যাঁ, সরি, আমার এখানে এখন আচ্ছা, কেন? আমার এখানে কারেন্ট চলে না, গিয়েছিল। আচ্ছা, একজন কেন যোগ দিতে পারবেন না? না, যদি আমি তিনি তার কারেন্ট মধ্যে মামলা না থাকে, তার আমার মধ্যে। এখানে কারেন্ট চলে গিয়েছিল, সরি। জি জি, আপনাকে আচ্ছা আবারও স্বাগত আবুরুজ। আমরা একটু সোহরাব হাসানের সাথে কথা বলছিলাম, আমরা ফিরছি আপনার কাছে। জি জি আচ্ছা জি আচ্ছা, বিষয়টি হচ্ছে যে একজন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, তিনি একটি দলের হয়ে নির্বাচন করেছিলেন তখন। এখন সেই দলের সাথে সম্পর্ক নাও থাকতে পারে, সেখানে আরেকজন মেয়র আছেন, স্বাভাবিকভাবে ভাবতে পারেন যে বিএনপি তো তাকে মনোনয়ন দিবে না নির্বাচনে। তিনি যদি অন্য দল বেছে নেন বা অন্য দল যদি তাকে বেছে নেয় বা এ নিয়ে আলোচনা করে, কেন এটি খবর হবে? কেন এটি, মানে এটি নিয়ে খবর হতে পারে অবশ্যই, কেন এটি নিয়ে সন্দেহ সংশয় থাকবে? যে ব্যাপারটি বলা হয়েছে যে তিনি কি বলে স্বৈরাচারের দোষর। তা তিনি একসময় আওয়ামী লীগ করতেন, পরবর্তীকালে আওয়ামী লীগ ত্যাগ করেই কিন্তু তিনি আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিএনপির প্রার্থী হয়েছিলেন এবং জয়ী হয়েছিলেন। পরবর্তীকালে তার যে কোনো কারণেই তার সাথে দলের সখ্যতা স্থায়ী হয়নি, এবং সে কারণে তাকে এই যে সামাজিকভাবে হেয় করা, যে একজন এনসিপির একজন সংসদ সদস্য তার সাথে দেখা করেছেন, এটি নিয়ে যে কোনো পক্ষেরই ঘোলা পানিতে মাছ শিকার জি, করা উচিত আমরা না। বুঝতে পেরেছি। আমরা একটু আর আর আবুরুজদের কাছে যাই। সোহরাব হাসান, আবুরুজ, আমরা সোহরাব হাসানের সাথে কথা বলছিলাম যে আপনি হয়তো জেনে থাকবেন যে শাপলা চত্বরে যে ঘটনাটা ঘটেছিল, যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সেই জায়গায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের সংশ্লিষ্টতা পেয়েছে ট্রাইব্যুনাল। হুম। তো এটা তো বিচারের বিষয়। এটা বিচার যারা করবেন তারা বের করবেন, যারা তদন্ত করবেন তারা বের করবেন। এখন এখানে বলা হচ্ছে যে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
তার মানে তদন্ত সংশ্লিষ্টরা মানে কিছু প্রমাণ পেয়েছে বলেই কথা বলা হচ্ছে। আর শাপলার যে হত্যাকাণ্ডটা ছিল, এটা ছিল সেই সময়কার একটি বড় ঘটনা। এটা অবশ্যই মানবতা বিরোধী একটি ঘটনা এবং এটা অবৈধভাবে ঘটানো হয়েছে, অনৈতিকভাবে ঘটানো হয়েছে। এগুলো এরকম ভাবে ঘটনার কোনো প্রয়োজন ছিল না। এখানে এই বর্বরোচিত ঘটনাটা বাংলাদেশের ইতিহাসের মোড় অনেক পাল্টে দিয়েছে। এখানে রাজনীতির মোড় পাল্টে দিয়েছে। এই ধরনের ঘটনাটা যদি সে সময় না ঘটতো, তাহলে হয়তো আপনার 14 সালের 5 জানুয়ারি যে নির্বাচনটা হয়েছিল, সেটা হয়তো বিএনপি যোগ দিত এবং অন্যান্যরা যোগ দিত। নির্বাচনটা হলে বাংলাদেশের রাজনৈতিক সংকটটা এরকম ভাবে হতো না। এখন এখানে এই আইজি মামুন সাহেব বা অন্য কেউ জড়িত ছিল কিনা সেই বিষয়ে আমি নিজে কিছু বলতে চাই না। সেটা যারা দায়িত্বে আছেন তারা বের করবেন। যদি বের করতে পারেন তাহলে অবশ্যই তাকে শাস্তি দিতে হবে। তার কারণ আমি মনে করি যে বাংলাদেশে আওয়ামী লীগ যতদিন দেশ শাসন করেছে তারা রাজনীতি করেননি, তারা রাজনীতি দিয়ে দেশ শাসন করেননি। তারা প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা দিয়ে দেশ শাসন করেছেন, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে দেশ শাসন করেছেন, র্যাব দিয়ে দেশ শাসন করেছেন। তারা রাজনীতি দিয়ে করলে এই ধরনের ঘটনা ঘটতো না। তারা পুলিশকে একচেটিয়া যা খুশি তা করার আপনার পারমিশন বা অথরিটি দিয়ে দিয়েছিলেন, র্যাবকে দিয়ে দিয়েছিলেন, গোয়েন্দা সংস্থাকে দিয়ে দিয়েছিলেন। সুতরাং এটা যদি আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগের যারা অভিজ্ঞ রাজনীতিবিদ ছিল তারা যদি এই জিনিসগুলো তখন বিবেচনায় নিতেন, তারা যদি এটাকে রাজনৈতিকভাবে দেখতেন, তাহলে তো হত্যাকাণ্ড এভাবে ঘটতো না, এটা অন্যভাবে ডিল করা হতো। কিন্তু এটাকে ডিল করা হয়েছে কিন্তু সম্পূর্ণভাবে প্রশাসনিকভাবে, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে, গোয়েন্দা সংস্থা দিয়ে। আরো অনেক কথাই আমরা জানতে পারছি, আমরা পেরেছি যে এখানে কি হয়েছে, কে কি করেছে। এই গোয়েন্দা সংস্থার কারা কারা অতি উৎসাহী ভূমিকা পালন করেছে, পুলিশের কারা কারা অতি উৎসাহী ভূমিকা পালন করেছে, এগুলো আপনি খতিয়ে দেখতে হবে, যাতে বাংলাদেশে ভবিষ্যতে এ ধরনের কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা এ ধরনের কোনো বর্বরোচিত ঘটনা যেন না হয়। এই বিষয়গুলো সবসময় রাজনৈতিকভাবে রাজনৈতিক নেতারা রাজনীতি দিয়ে মোকাবেলা করুন, যাতে আমাদের দেশটা ভবিষ্যতেও ভালোভাবে চলতে পারে। এই ঘটনাগুলোর যদি বিচার না হয়, এই ঘটনাতে কারা কারা জড়িত ছিল তা যদি বের করা না হয়, তাহলে ভবিষ্যতেও আবার এই ধরনের আমলারা, এ ধরনের আপনার পুলিশের সদস্যরা, গোয়েন্দা সংস্থার সদস্যরা আপনার এরা আবার সীমা ছাড়িয়ে যেতে পারে। আমরা অনেক রক্তক্ষয়ের মাধ্যমে, অনেক কিছুর মাধ্যমে একটা পর্যায়ে এগুলোর থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। আপনি বলতে পারেন যে তারপরেও তো বাংলাদেশ স্থিতিশীল হয়নি। বাংলাদেশে যা কিছু হয়েছে, এই যে এখনো পুলিশ ঠিকভাবে সক্রিয় হয়নি, আপনার অর্থনীতি এখনো দুর্বল, এগুলোর জন্য দায়ী কিন্তু বিরাজনীতিকরণ, প্রশাসন এবং গোয়েন্দা দিয়ে দেশ চালানোর মানসিকতা। এগুলোর থেকে বাংলাদেশকে সবসময় বেরিয়ে আসতে হবে। আমাদের মিডিয়ারও এখানে দায়িত্ব আছে। আমি আমার সাংবাদিকতা জীবনে আমি কেন, এখন তো এই যে জেনারেল মাসুদ উদ্দিন, জেনারেল মামুন খালেদ, ওনারা বলেই দিচ্ছেন কয়েকটা মিডিয়ার কথা যে এরা এই 111 করার সাথে জড়িত ছিল। এই 111-এর মতো বিরাজনীতিকরণের সাথে কেন মিডিয়া জড়িত থাকবে? আবার এই ধরনের এই যে শাপলা হত্যাকাণ্ড বা শাহবাগের ঘটনা, এইগুলোকে উস্কানি দেওয়ার জন্য মিডিয়া কেন জড়িত থাকবে? মিডিয়া রিপোর্ট করবে। এই যে ধরেন দলবাজি করা, মিডিয়ার দলবাজি করা, এটা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, আমরা এক একজনের এক একটা রাজনৈতিক আদর্শ আছে, কিন্তু এই যে দলবাজিগুলা করে, একটা জিনিসকে একদম এমন ভাবে প্রচার করা শুরু করে দেয় যে এটাই ঠিক, আবার সরকার পরিবর্তন হলে উল্টাটা বলে। এটাতে কি হয়? এটাতে প্রশাসনের লোকজন লাই পেয়ে যায়, আপনি তো রাজনীতিবিদরা ক্ষতিগ্রস্ত হয়, আমাদের সংবাদ মাধ্যম ক্ষতিগ্রস্ত হয়, সংবাদ কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়, বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়। তো সুতরাং মামুন সাহেবের ব্যাপারে যদি তদন্তে পাওয়া যায় কোনো কিছু, তাকে সেটা শাস্তি পেতে হবে। যখন লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদকেও আপনার কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে, তো হোয়াই নট আইজি মামুন, তাকেও দাঁড়াতে হবে, তাকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এবং জি, অবশ্যই আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই। আমাদের শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আবুরুর, ধন্যবাদ সোহরাব হাসান। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।